মেসেজ ট্রাই করে দাও। সবার নিচে আছে। ঠিক আছে। লাইভ আছে না? আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার ভালো আছো তো মনে হয়? বেশি লেট হয়ে গেল আজকে। যদিও আমরা বেশ অনেক অ্যানাউন্সমেন্ট অনুযায়ী বেশ লেট করে ফেলেছি। আসলে আমাদের একটা লাইভ চলতেছিল স্টুডিও থেকে, এই কারণে আমরা আসতে একটু লেট হয়ে গেল। তো যেহেতু লেট হয়ে গেছে, শুধু একবারে মূল কথা যেটা বলে থাকি সেটা বলে শুরু করি। খাতা কলম নাও, গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখো। আমরা প্রথম সমাধান, প্রথম প্রশ্নে যাই, কোনটা সঠিক। এখানে যুক্ত বর্ণের বিশ্লেষণ আছে। বিগত বছরের প্রশ্ন ঘাটলে ঢাবি এবং অন্যান্য জায়গায় তোমরা দেখবা যে যুক্ত বর্ণের বিশ্লেষণ থেকে প্রশ্ন আসে। এখানে যুক্ত বর্ণের বিশ্লেষণ অনুযায়ী কোনটা ঠিক, এখানে যেটা আছে অমু আছে, ক আছে, ঠিক আছে। আমরা জানি যে এই বর্ণটাকে যদি বিশ্লেষণ করি ক এর সাথে মূর্ধন্য ষ হয়, এখানে খ আছে তাই হবে না। এটা যেটা আছে আমরা জানি বিক্রি বানানে এরকম লিখতে হয়, বিক্রি বানানে এরকম লিখতে হয়। তাহলে ক এর সাথে র, এটা ঠিক আছে। ক্ষীয় মানে কয়ের সাথে মূর্ধন্য ষ, এটা ঠিক নেই। এখানে হর ম যেটা দেয়া আছে মূলত এটা এরকম হবে। এইখানে যেটা আছে আমরা জানি তৃষ্ণা বানানে, তৃষ্ণা বানানে কৃষ্ণ বানানে এরকম লিখতে হয়। এখানে যেটা আছে মূর্ধন্য ষর সাথে মূর্ধন্য ইও দেয়া আছে, এই জন্য ভুল। 2 নাম্বারটা ঠিক আছে। বিপদ এর বিপরীত শব্দ, এটা খুব কমন বিপরীত শব্দের প্রশ্ন, খুবই কমন, বারবার আসা একটা বিপরীত শব্দের প্রশ্ন। বিপদ শব্দের বিপরীত শব্দ সম্পদ। আমরা অনেকেই ওই যে বিপদ আপদে বালা মুসিবতে কথা প্রায়ই বলি। বিপদ আপদে আমাদের এই এ থেকে রক্ষা করে, এই বিপদ আপদ যে বারবার বলি, অনেকে হয়তো এভাবে ভেবে থাকি যে বিপদ এবং আপদ এই দুইটা হয়তো বিপরীত শব্দ, কিন্তু আসলে না। বিপদের বিপরীত শব্দ সম্পদ। হরিহর আত্মা, কৃষ্ণ, কৃষ্ণ এবং শিব। হিন্দু পুরাণে বর্ণিত একটা গল্পে কৃষ্ণ এবং শিবকে, ওই গল্পে খুব সুন্দর মানে এক এক আত্মা হয়ে যাওয়ার একটা ঘটনার বর্ণনা আছে। এই হরি এবং হর আত্মা, এক আত্মা হয়ে যাওয়া দুইজন চরিত্র। সেজন্যে হরিহর আত্মা এই বাগ্বিদ্যাটির অর্থ হচ্ছে অন্তরঙ্গ বন্ধুত্ব, খুব ক্লোজ ফ্রেন্ডশিপকে বলা হয় হরিহর আত্মা। বিজ্ঞানের হররোজ অত্যাশ্চর্য উৎপত্তিতে সুনাম ব্যপ্ত হয় বাক্যটিতে উপসর্গ রয়েছে। বিগত বছরে উপসর্গ কয়টি আছে এরকম প্রশ্ন যতবার এসেছে, রিসেন্ট টাইমে আসলে এভাবে আসেনি। রিসেন্ট টাইমে নর্মালি দেখা যায় যে উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এরকম প্রশ্ন হয়। তো এই যে প্রশ্নটা হয়েছে এখানে আমরা বিশ্লেষণ করি, গতকাল বলেছিলাম যে এই একাধিক উপসর্গ বের করার জন্য আমাদেরকে সন্ধি বিচ্ছেদ করতে হয়। তো এখানে মোট উপসর্গ আছে কতটি, তার মধ্যে বিজ্ঞানে, বিজ্ঞানে বি, হর রোজের হর, অত্যাশ্চর্য আমরা জানি যে জফলা থাকলে রস্বই দিতে হয় অতি, যুক্ত আকার আছে আ দিলাম, আর বাকি যা আছে তাই। আশ্চর্য, আবার আশ্চর্য শব্দেরও সন্ধি বিচ্ছেদ আছে আমরা জানি, আ যুক্ত চর্য। তাহলে এখানে অতি এবং আ দুইটা উপসর্গ। ব্যুৎপত্তি শব্দে এই যে জফলা আছে, তাইলে বি যুক্ত উৎপত্তি। এখানে বি এবং উৎ দুইটা উপসর্গ আছে। সুনাম শব্দের সু উপসর্গ, ব্যাপ্ত শব্দের জফলা, তাহলে হয় বি যুক্ত আপ্ত, এখানে বি উপসর্গ। তাহলে আমরা বি এক, দুই, দুই আর দুই চার, চার আর দুই ছয়, সাত, আর এখানে একটা পেলাম আট। তাহলে এখানে এই বাক্যে উপসর্গ আছে 8টি। এই টাইপের প্রশ্ন গতকাল ক্লাসেও বলেছিলাম যে এই প্রশ্নে তা কারো কোনো জিজ্ঞাসা বা জানার আছে কিনা, একটু বলতে পারো। যেটা বুঝিয়েছি এটা বুঝতে পেরেছো কিনা, বা এই টাইপের প্রশ্নের উত্তর করতে পারার জন্যে যে ঝামেলায় পড়ো বা কোনো প্রবলেমে তোমরা ফেস করো কিনা, কোনো প্রশ্ন আছে কিনা এই টাইপের প্রশ্নের। অনেকে যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। রাত জেগে হলেও তোমরা আছো। যতটুকু থাকো লিখে। না, কোনো প্রশ্ন নেই, বুঝতে পেরেছে। সাবসিডি এর বাংলা পরিভাষা হতে ভর্তুকি, পারিভাষিক শব্দ থেকে, খুব কমন একটা প্রশ্ন। পারিভাষিক শব্দ থেকে বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আসা প্রশ্ন থেকেই কমন আসার সম্ভাবনা বেশি। পারিভাষিক শব্দ কোনটা সঠিক, এখানে সন্ধি সাধিত শব্দ কোনটাই ঠিক আছে। মৃদঙ্গ,
মৃদঙ্গ দ আছে, আমরা জানি বর্গীয় বর্ণ ত, হ, দ। দ হচ্ছে 3 নম্বর বর্ণ। শব্দের মাঝখানে বর্গীয় 3 নম্বর বর্ণ থাকলে সন্ধি বিচ্ছেদের নিয়ম হচ্ছে ওই 3 নম্বর বর্ণ ওই পরিবারের 1 নম্বর হয়ে যাবে। তার মানে দয়ের জায়গায় হবে ত। তখন ব্যঞ্জন সন্ধির সময় তয় নিচে হস দিতে হয়। তো আমরা জানি তয় নিচে হস মানে খণ্ড ত। তাহলে এই যে মৃদ, আর এই যে এর সাথে দ এর সাথে একটা অ আছে, মৃৎযুক্ত অঙ্গ। তাহলে এটা ঠিক আছে। তাহলে মৃদ অঙ্গ হচ্ছে মৃৎযুক্ত অঙ্গ। মৃৎ মাটির তৈরি, মাটির তৈরি কোনো কিছু বলা হয় মৃদঙ্গ। মৃদঙ্গ শব্দটি ব্যবহার করা হয়েছে কোন জায়গায়, কোন গল্পে, কে বলতে পারবে? মৃদঙ্গ, এই মৃদঙ্গ শব্দটি ব্যবহার করা হয়েছে, ওসমান আলী লিখছে অপরিচিতা। ওসমান আলী কেমন লিখলে এটা? অপরিচিতা, আরিয়ান। হ্যাঁ, অপরিচিতা গল্পে মৃদঙ্গ, মৃদঙ্গের তালের কথা ব্যবহার করা হয়েছে। উদ্যোগ, আমরা জানি এই একই নিয়ম, এই যে দ আছে, দ হচ্ছে 3 নম্বর, তাহলে হবে 1 নম্বর। তাহলে হবে কি উদ প্লাস দ, যদি উঠে যায় 1 নম্বর হয়, বাকি যা আছে আর যা যা আছে সব ঠিক থাকবে। সব যদি ঠিক থাকে তাহলে এখানে জফল আছে। এখন বলো এইভাবে কি লেখা যায়? উত্তর হচ্ছে না, এইভাবে তো লেখার সিস্টেম নেই। তাহলে ওকার দিতে হবে আর জফলাটা জ হয়ে যাবে। তাহলে উদ প্লাস যোগ, উদ্যোগ। এটা হওয়ার কথা, কিন্তু উদ প্লাস যোগ আছে, এটা ভুল আছে। তৃষ্ণার্ততে রেফ আছে। আমরা স্বরসন্ধির নিয়ম পড়লে দেখি যদি রেফ থাকে তো রেফের জায়গায় রি লিখতে হয়, এটা হচ্ছে নিয়ম। রেফ উঠে গিয়ে রি হয়। তাহলে তৃষ্ণার্ত, এই যে তৃষ্ণা লিখলাম, এই পর্যন্ত লিখলাম, লেখার পরে রেফ আছে, রেফটা নিচে এসে রি হয়ে যাবে আর ত থাকবে। তাহলে তৃষ্ণার্ত হচ্ছে তৃষ্ণা যুক্ত ঋত। এটাও কিন্তু আকারের নিয়ম অনুযায়ী হয়, কিন্তু এটা কিন্তু শব্দের অর্থ ঠিক থাকে না। তৃষ্ণা যুক্ত ঋত মানে তৃষ্ণায় কাতর হয়ে যাওয়া, তার মানে এটা ঠিক নাই। প্রত্যেক জফলা আছে, তাহলে জফলা থাকলে কি হয়? জফলা থাকলে ই হয় প্রতি, প্লাস এর সাথে যে একার আছে এ দিলাম ক এক, তাহলে প্রতি যুক্ত এক প্রত্যেক। তার মানে এখানে আমরা 3টাতে ভুল পেয়েছি, ওটা ঠিক আছে। ও সন্ধি গঠিত এই শব্দটি ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্ন শুদ্ধ বানান গুচ্ছ। এখানে কোন জায়গায় সব বানান ঠিক আছে? নিরীক্ষণে রয় দীর্ঘই হবে, শারীরিকে, শারীরিকে রয় দীর্ঘই, এরপরে রয় রস্যই হবে। প্রথমে দীর্ঘই, এরপরে রস্যইকার। বন্দিনী, বন্দিনী এরকম হয়ে এরকম হবে, এটা ভুল আছে। প্রণয়ী, রমণী, গৌড়া, এই 3টা সব ঠিক আছে। অধিকারিণী ঠিক আছে। বাষ্পীভূত দীর্ঘকার আর ভয় দীর্ঘকার। আবিষ্কার আবার ঠিক আছে। ক্ষীণতে এখানে মূর্ধন্য হবে। অনুগামিনী দীর্ঘইকার অসইকার। অনু, অনুগামিনী, অনুগামিনী সরি, অনুগামিনী ঠিক আছে। অনুগামী বানান এখানে ঠিক আছে। বর্ণনাতে যে রেফ আছে, রেফের পরে তো নটা মূর্ধন্য হয়, কিন্তু এখানে মাত্রা যেহেতু দেয়া আছে, মাত্রা দেয়া আছে মানে দন্তন্য দেয়া আছে, কিন্তু হবে মূর্ধন্য। তাহলে আমরা দেখলাম অন্য অপশনগুলোতে কোনো না কোনো জায়গায় ভুল আছে, 2 নম্বর অপশনে সবগুলো শব্দ বানান ঠিক আছে, এই জন্য এটা উত্তর হবে। 8 নম্বর, আতাত কোন ভাষার শব্দ? আতাত, রেনেসা, রেনেসা, আতাত, রেস্তোরাঁ। রেনেসা, আতাত, রেস্তোরাঁ, এই 3টা একটি শব্দ। তোমরা এই 3টা শব্দ একটু লিখবা, যারা জমে আছো, যারা বই খাতা নিয়ে বসছো, যারা ফেসবুক লাইভে আছো। আতাত, রেনেসা, আর আর কি বললাম, আতাত, রেনেসা, রেস্তোরাঁ, রেস্টুরেন্ট থেকে এসেছে। এই 3টা শব্দ একই ভাষা থেকে আগত, সেই ভাষার নাম কি? 3টা শব্দ একটু লিখবা। আতাত, রেনেসা, রেস্তোরাঁ, 3টা একই ভাষার শব্দ। আতাত, রেনেসা, রেস্তোরাঁ, আতাত, রেনেসা, রেস্তোরাঁ, 3টা কি শব্দ? অনেকে লিখছে ফার্সি। ফার্সি না, এটা ফরাসি। ফরাসি মানে হচ্ছে ফ্রেঞ্চ। এটা অনেকবার দেখাইছি বিভিন্ন ক্লাসে, বিভিন্ন ভাবে এটা অনেকবার দেখানো হয়েছে। ফরাসি আর ফার্সি এক জিনিস না। ফার্সি আসছে পার্সি থেকে, পারস্য, আর ফরাসি মানে ফ্রেঞ্চ থেকে। পরের প্রশ্ন, মর্মর থেকে মার্বেল। আমরা গতকাল কয়েকটা অপশন দেখেছি, দুটি সমবর্ণের, এই র এবং র, 2টা সমবর্ণের একটার পরিবর্তন, একটা ঠিক আছে।
আর একটা পরিবর্তন হয়েছে। দুইটা সমান ছিল, একই রকম বর্ণ শব্দের দুইটা ছিল, তার একটা ঠিক আছে আর একটা পরিবর্তন হয়েছে। এই শব্দের আর কোথায় কি পরিবর্তন হয়েছে এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় এই ডেফিনেশনটা মানছে কিনা। ডেফিনেশনটা হইল দুইটা সমবর্ণের দুইটা একই রকম বর্ণ আছে, শব্দের দুই জায়গায় বা কাছাকাছি হইতে পারে, তার একটার পরিবর্তন হলো। দুইটি সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। আমরা গতকাল বলেছিলাম বিষমী ভবন, হ্যাঁ গুড, বিষমী ভবনের ইংরেজি হচ্ছে ডিসিমিলেশন। এটা পারিভাষিক শব্দ কিন্তু হইতে পারে ডিসিমিলেশন। গুড আরিয়ান, ভেরি গুড। ডিসিমিলেশন বিষমী ভবনের ইংরেজি বিষয়। বিষমী ভবনের বিপরীত ধ্বনি পরিবর্তন বলেছিলাম কালকে। দুইটা সমান ছিল অসমান হয়ে গেল, আর দুইটা অসমানটা সমান হয়ে যায়। এই সমান হয়ে যাওয়া যে ধ্বনি পরিবর্তন, সেটার নাম কি? সমান হয়ে যাওয়া ধ্বনি পরিবর্তনের নাম কি? সমান হয়ে যাওয়া ধ্বনি পরিবর্তনের নাম এখনো পর্যন্ত পাই নাই। সমান হয়ে যাওয়া ধ্বনি পরিবর্তনের নাম সমীভবন। ভেরি গুড, অনেকেই লিখেছে। তাহলে বিষমীভবন এবং সমীভবন বিপরীত ধ্বনি পরিবর্তন। আরো একটা তথ্য বলেছিলাম কালকে, আরিয়ান বলছিল সমীভবন, সমীভবন ব্যাকরণের আর একটা বিষয়ের সাথে মিল আছে। সমীভবন ধ্বনি পরিবর্তন ব্যাকরণের আর একটা বিষয়ের সাথে মিল আছে। গুড, মনীষা বলেছে, সেটা হচ্ছে সন্ধি। ভেরি গুড, আমরা পরেরটাই যাই। সমীর শব্দের বাংলা প্রতিশব্দ। আমরা জানি সমীর মানে হচ্ছে বাতাস। বাতাস মানে কি? বাতাস মানে হচ্ছে অনিল। অনিল মানে কি? আরো দুই একটা বলো। সমীর, অনিল, বাতাস। আর কি কি সমর্থ শব্দ হইতে পারে? সমীর, অনিল, বাতাস, বায়ু। বায়ু, গুড, বায়ু হইতে পারে। এরপরে বলতেছে পবন হতে পারে। গুড, পবন, পবন। আর হাওয়া হইতে পারে। গুড, হাওয়া হইতে পারে, হাওয়া হইতে পারে। আর হুতাশন, হুতাবুক। হুতাশন তো আগুন, হুতাশন না। নীড় মানে বায়ু হবে কেন? নীড়, নীড় মানে বায়ু হবে কেন? আচ্ছা, এরপরে গগন। গগন কি? গগন হচ্ছে আকাশ। গগন আকাশ। গগনে আরেকটা সমর্থ শব্দ বলো। গগন আকাশ। গগনে আরেকটা সমর্থ শব্দ বলো। গগন আকাশ। আর অম্বর। গুড, অম্বর। বোম। অম্বর মানে হচ্ছে আকাশ। ফাইন। সাগর। সাগর আমরা জানি সমুদ্র। সমুদ্র, সাগরে আর সমর্থ শব্দ কি? সাগর, সমুদ্র, সাগর। পারাবার। গুড, পারাবার। একজন বলতেছে জলধি। গুড, জলধি মানে হচ্ছে সাগর। গুড। পাতার। পাথার। পাথার। একজন লিখছে পাতার, ত না। ওকে ফাইন। সরোবর মানে কি? সরোবর শব্দের অর্থ কি? সরোবর শব্দের অর্থ, সরোবরে পদ্ম ফুল জন্মে। সরোবর মানে নদী, ঝিল, বিল। নদী হয় না। সরোবর মানে যেটার প্রবাহ নেই, পানির, পানির প্রবাহ নেই, পুকুর, পুষ্কর নেই। তাইলে সমীর শব্দের অর্থ বাতাস। সূক্ষ্ম শব্দের উচ্চারণ। সূক্ষ্ম, এটা উচ্চারণ হচ্ছে সু, তাহলে সু লিখলাম। আর ক্ষীয় মানে ক, সূক্ষ্ম, ক্ষয়কারে খ, যা উচ্চারণ হচ্ছে এরকম। আর এই যে মফালাটা উঠে গেছে, মফালা উঠে গেলে চন্দ্রবিন্দু হয়, তাহলে সূক্ষ্মতে চন্দ্রবিন্দু হবে, এই জায়গায় দেওয়া আছে ঠিক উত্তর। 12 নম্বর, স্বতন্ত্র বর্ণ নয় কোনটি? নিচের চারটা বর্ণের মধ্যে কোন বর্ণটি স্বতন্ত্র বর্ণ না? ইসরাত জাহান নিপু সূক্ষ্ম বানানে চন্দ্রবিন্দু ভুল জায়গায় দিয়েছ। ক্ষয় ওকার হবে। আমি বলেছি চন্দ্রবিন্দু কখনো ব্যঞ্জনের সাথে হয় না, চন্দ্রবিন্দু স্বরধ্বনির সাথে হয়। তার মানে এখানে ওকারের উপরে চন্দ্রবিন্দু। আচ্ছা, স্বতন্ত্র বর্ণ নয় খণ্ডতা। স্বতন্ত্র বর্ণ না মানে কি? যে বর্ণটার নিজের কোনো চেহারা বা রূপ নাই। নিজের চেহারা রূপ নাই, ওর আর একটা বর্ণের চেহারা বা রূপ হিসেবে ব্যবহৃত হয়, সেটাকে বলা হয় স্বতন্ত্র বর্ণ না। এটা যেহেতু আমরা বলছি খণ্ডত, তার মানে দিস ইজ আ পার্ট অফ ত, তয়ের আর একটা খণ্ড। এই জন্যে এটা স্বতন্ত্র বর্ণ না। একটি আছে বর্ণমালার ভিতরে যেটি স্বতন্ত্র বর্ণ না খণ্ডত।
শূন্য এর সমার্থক শব্দ কোনটি? তাহার এই পরে মনে কবিতায় রিক্ত শব্দটি ব্যবহার করা হয়েছে। রিক্ত মানে হচ্ছে খালি, শূন্য হাতে, সেই জায়গা থেকে নেয়া, শব্দার্থ অংশ থেকে নেয়া। শূন্য এর সমার্থক শব্দ হচ্ছে রিক্ত। রজনীগন্ধা কোন সমাস সাধিত? রজনীতে গন্ধ দেয় যে, রজনীতে গন্ধ দেয় যে, ধামা ধরে যে, পকেট মারে যে। ধামা ধরে যে, ধামা ধরা, পকেট মারে যে, পকেট মার। রজনীতে গন্ধ দেয় যে, রজনীগন্ধা। পঙ্কে জন্মায় যা, পঙ্কজ। এই সবগুলো কোন সমাস? এই সবগুলো উপপদ তৎপুরুষ সমাস। রজনীগন্ধা, রজনী রাত, গন্ধা শব্দটি প্রত্যয় সাধিত শব্দ, তার মানে এটা কৃদন্ত শব্দ। আর রজনী বিশেষ্য। কৃদন্ত শব্দ আর বিশেষ্যের যে সমাস হয় তার নাম উপপদ তৎপুরুষ সমাস। তাহলে রজনীগন্ধা উপপদ তৎপুরুষ সমাস। আজ যদি রেজাল্ট দিত কি মজা হতো? কামনা প্রকাশ করলে, সম্ভাবনা যদি থাকে, আর অসম্ভব কল্পনা যদি করি। কামনা প্রকাশ, সম্ভাবনা আর অসম্ভব কল্পনা। কামনা প্রকাশ, সম্ভাবনা আর অসম্ভব কল্পনা, এই তিনটা থাকলে কোন কালের উদাহরণ হয়? কালের ক্লাসে যখন পড়িয়েছি বলেছিলাম যে তিনটা বিশেষ অর্থে নিত্যবৃত্ত অতীত হয়। এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ অর্থে নিত্যবৃত্ত অতীত হয় কামনা প্রকাশ, সম্ভাবনা যদি থাকে, আর অসম্ভব কল্পনা যদি করি। আজ যদি রেজাল্ট দিত কি মজা হইতো? কামনা করতেছি, কামনা করতেছি, কামনা প্রকাশ করতেছি, অথবা অসম্ভব কল্পনা হইতে পারে, সেটাকে বলা হয় নিত্যবৃত্ত অতীত। তাহলে এটার উত্তর হবে নিত্যবৃত্ত অতীত। আমি যদি পাখি হতাম, গুড। তহবিল কোন ভাষার শব্দ? তহবিল যে ভাষার শব্দ, সেই ভাষার আরেকটা শব্দ আছে মুশকিল। সেটার আরেকটা শব্দ হচ্ছে সালাত। তাহলে তহবিল কোন ভাষার শব্দ? তহবিল আরবি ভাষার শব্দ। আরবি ভাষার আর দু একটা শব্দ বলো, যেটা ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো। আরবি ভাষার শব্দ। আমি মুশকিল, সালাত, আরবি, তহবিল বলেছে, সাওম ঠিক আছে, আদালত। নগদ আরবি ভাষার শব্দ, নগদ। এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ, নগদ আরবি ভাষার শব্দ। আর নগদ আরবি ভাষার শব্দ, গরিব আরবি ভাষার শব্দ। গুড, গরিব আরবি ভাষার শব্দ। আর বলো। গরিব আরবি ভাষার শব্দ, মুহুরি আরবি ভাষার শব্দ। গুড। দোকান আরবি ভাষার শব্দ, দোকান। সহি আরবি ভাষার শব্দ, এটা সবাই পারবে। দোকান আরবি ভাষার শব্দ। উকিল আরবি ভাষার শব্দ। এজলাস আরবি ভাষার শব্দ। গুড, গুড। এই তো অনেকে লিখতেছে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, 17 নম্বর, পরভব শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আমরা জানি পরভব মানে কি। আমরা জেনে দেখব যে পরভব মানে হচ্ছে পরাজয়। পরাজয় মানে কি? জয়ের বিপরীত। জয়ের বিপরীত ভব। ভব মানে শক্তি বা জয়, তার বিপরীত হচ্ছে পরাভব। তাহলে জয়ের বিপরীত শব্দ যদি পরাজয় হয়, তাহলে পরভব শব্দটির পরা উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। এই তোমরা গত কয়েকটা ক্লাসে এবং আমাদের বিভিন্ন পরীক্ষায় উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এই প্রশ্ন তো অনেক পেয়েছো না? তোমরা বিগত বছরের প্রশ্ন ঘাটলেও দেখবা এই যে কোন অর্থে উপসর্গটি যুক্ত হয়েছে, এই টাইপের প্রশ্ন প্রায়ই হয়। খুব ইম্পর্টেন্ট, ঢাবিতে তো প্রত্যেকবারই এটা একটা করে হতে দেখা যাচ্ছে। ফাল্গুন থেকে ফাগুন, ফাল্গুন থেকে ফাগুন শব্দের মাঝখান থেকে নিহত হয়ে গেছে একটা ব্যঞ্জন। শব্দের অন্তরে মাঝে থাকা, শুরু এবং শেষ না, শুরু এবং শেষ ছাড়া মাঝামাঝি কোনো জায়গায় অন্তরে থাকা কোনো ব্যঞ্জন যদি নিহত হয়ে যায়, তাহলে সেই ধ্বনি পরিবর্তনের নাম হচ্ছে অন্তর্হতি। অন্তর নিহত হয়ে গেলে অন্তর্হতি। যেরকম আমি যদি দুগ্ধকে দুধ বলি, তাহলে গ নিহত হয়ে গেছে, দুগ্ধ থেকে দুধ, ফাল্গুন থেকে ফাগুন, এই ধরনের ধ্বনি পরিবর্তনের নাম হচ্ছে অন্তর্হতি। কোনটি নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধির উদাহরণ?
নিপাত নিষিদ্ধ বিসর্গ সন্ধির মধ্যে আমরা অনেকগুলো উদাহরণ পাবো। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অহর্নিশ। শব্দ হচ্ছে সন্ধি বিচ্ছেদ হবে অহ বিসর্গ নিশা। সন্ধি বিচ্ছেদ করলে এরকম লিখতে হয়, কিন্তু শব্দটা হবে অহর্নিশ। গাওড়ামি, নিয়ম মানে না। নিপাত নিষিদ্ধ, পরস্পর পরযুক্ত পর, এটা বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন। পরস্পর যদিও এখানে মূর্ধন্য ষ দেয়া আছে, এটা দন্ত স হবে। বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন। নিশ্চয় নি বিসর্গ চয়, এটা নিয়ম অনুযায়ী বিশেষ নিয়ম, এই নিপাত নিষিদ্ধ না। নির্মল নি বিসর্গ মল, এটাও নিয়ম অনুযায়ী, এটা নিপাত নিষিদ্ধ না। আর পরপর হচ্ছে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন। এই জন্যে আহ অহর্নিশ এটা হবে নিপাত নিষিদ্ধ বিসর্গ সন্ধির উদাহরণ। যদিও পরস্পর শব্দটি পর ও বিসর্গ পর এটা দিলে হয়, কিন্তু এটা কিন্তু সঠিক সন্ধি বিচ্ছেদ না। পর পরের সন্ধি বিচ্ছেদ কিন্তু পর যুক্ত পর, পর যুক্ত পর। এরকম আরেকটা আছে আশ্চর্য। আশ্চর্য শব্দের সন্ধি বিচ্ছেদ আমরা তালবস্য জায়গায় বিসর্গ দিলে হইতো, কিন্তু হবে না, হবে কি আ যুক্ত চর্য। এটা কিন্তু বিশেষ বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন। পরপর ও বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন। ব্যঞ্জন, ব্যঞ্জন বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন। আর অহর্নিশ হচ্ছে বিশেষ নিয়মে সাধিত বিসর্গ সন্ধি। বিসর্গ আছে, আবার নিয়ম মানে নাই। শব্দ হচ্ছে অহর্নিশ, কিন্তু ভাঙতে হবে অহ বিসর্গ নিশা। নিশ না মানে রাত না, নিশা মানে রাত, এই কারণে। Good. এরপরে কাটিতে কাটিতে ধান এলো বরষা, বাক্যের অসমাপিকা ক্রিয়া। এখানে আমার প্রথম কাজ হচ্ছে অসমাপিকা কাজ ক্রিয়া বের করা। কাটিতে কাটিতে লে তে এ থাকে। আমরা অসমাপিকা ক্রিয়া যখন পড়েছিলাম দীর্ঘ সময় ধরে বুঝিয়েছি এবং বলেছি লে তে এ থাকে। লে তে এ সিম্বল থাকলেই অসমাপিকা ক্রিয়া হয়। তাহলে অসমাপিকা ক্রিয়া কাটিতে কাটিতে, কাটিতে কাটিতে পর্যন্ত বললে কি বাক্য শেষ হয়েছে? হয়নি। তাহলে কাটিতে কাটিতে এটা অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়াটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আমি একটা কাজ করতে না করতেই আর একটা কাজ, এরকম হলে সেটাকে বলা হয় নিরন্তরতা। একটা কাজ শেষ করতে না করতে আর একটা, এটাকে বলা হয় নিরন্তরতা। অসমাপিকা ক্রিয়া তোমরা সমাপিকা অসমাপিকা ক্রিয়ার প্রয়োগে এই জায়গাটা, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া প্রয়োগে অনেকগুলো উদাহরণ তোমাদেরকে বলেছিলাম, ওই জায়গাটা পড়বা। বাক্যটি কোন অর্থে ব্যবহৃত হয়। নিমিত্তার্থ, নিমিত্ত মানে জন্য, উদ্দেশ্য, এরকম বোঝাইলে কোন সমাস হয়? চতুর্থী তৎপুরুষ হয়। নিমিত্তার্থে উদ্দেশ্য বা জন্যে বোঝালে চতুর্থী তৎপুরুষ হয়। যেরকম গুরুকে ভক্তি, শব্দ হচ্ছে গুরু ভক্তি। গুরুকে ভক্তি, গুরু ভক্তি, এটা চতুর্থী তৎপুরুষ সমাস। বিয়ের জন্য পাগল, বিয়ের জন্য পাগল, বিয়ে পাগল, এটা চতুর্থী তৎপুরুষ সমাস। বিয়ের জন্য পাগল, গুরুকে ভক্তি, উদ্দেশ্য জন্য বা নিমিত্ত হইলে চতুর্থী তৎপুরুষ হয়। এই এখানে এই যে নুজাইরা আফরা কে এই উল্টোপাল্টা কমেন্ট করতেছে ক্লাসের মধ্যে এসে, এইসব করার জায়গা এটা না। দেখো আমাদের জায়গায় কিন্তু এইসব চলে না। এসব করতে এখানে আসবে না, তুমি পড়াশোনা রিলেটেড কথাবার্তা ছাড়া কোনো কিছু চলবে না এখানে। দেবদত্ত, দেবকে দত্ত, গুড। অনুজ্ঞাবাচক পদ কি? এখন অনুজ্ঞার মধ্যে কি থাকে? অনুজ্ঞার মধ্যে থাকে আদেশ, অনুজ্ঞার মধ্যে থাকবে নিষেধ, অনুজ্ঞার মধ্যে থাকবে অনুরোধ। আদেশ নিষেধ অনুরোধ উপদেশ থাকবে, অনুজ্ঞার মধ্যে থাকবে আশীর্বাদ। বাক্যের ক্রিয়া দিয়ে আদেশ নিষেধ অনুরোধ উপদেশ আশীর্বাদ এগুলো বোঝাইলে সেটা অনুজ্ঞাবাচক বাক্য হয়। তাহলে তুমি যাও, তুমি যাও, এখানে আদেশ করতেছি, তাহলে এটা অনুজ্ঞাবাচক বাক্য হবে। শুদ্ধ শব্দ দয়, ব্যাপার ব্যক্তিতে আকার হবে না, ভুল। অনুসরণ ঠিক আছে, রণনে, র ন ন মূর্ধন্য আর কোনো সুযোগ নেই। ধনাঢ্য ঠিক আছে, ধনাঢ্য ঠিক আছে, উপযুক্ত, শুদ্ধ শব্দদ্বয়, ধনাঢ্য উপযুক্ত, এই দুইটাই ঠিক আছে। সর্বশান্ত, সর্বশান্ত এর মূল শব্দ হচ্ছে সর্বস্ব মানে সব, শান্ত হয়ে যাওয়া। সর্বস্ব যুক্ত, সর্বস্ব যুক্ত অন্ত, সর্বস্ব শেষ হয়ে যাওয়া, সর্বশান্ত, সেটা যদি হয় তাহলে এখানে বফলা নেই, আর এখানে বফলা নেই। তাহলে সর্বস্বান্ত আর সত্ত্বেও এরকম হবে, এটা ভুল আছে। এই দুইটা ঠিক আছে।
এখনকার তরুণেরা জুলাইয়ের অবিসম্ভাবী বিপ্লবের কথা বলে। এখানে অবিসম্ভাবী শব্দটি কোন পদ? জুলাইয়ের অবিসম্ভাবী বিপ্লবের কথা বলে এখনকার তরুণেরা, জুলাইয়ের অবিসম্ভাবী বিপ্লবের কথা বলে, এখানে অবিসম্ভাবী শব্দটি। এখন যদি আমি প্রশ্ন করি, বিপ্লব কোন পদ? বিপ্লব বিশেষ্য পদ। কেমন বিপ্লব? যেটা অবশ্য হবেই, এরকম ঘটনাকে বলা অবিসম্ভাবী। যেটার ঘটনা ঘটবে, তুমি রহিত করতে পারবা না, থামাইতে পারবা না, সেটা অবিসম্ভাবী, ঘটবেই। তাহলে বিপ্লবটা কেমন? অবিসম্ভাবী। তাহলে বিপ্লবকে মডিফাই করছে এই শব্দটা, তাহলে এটা বিশেষণ। ফাইন। এটা প্রথমে আমরা ফাইন্ড আউট করলাম যে এটা একটা বিশেষণ। এখন আমাকে চেয়েছে ভাব বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিশেষ্যের বিশেষণ নাকি বিশেষণের বিশেষণ। আমরা দেখি যে অবিসম্ভাবী শব্দটি কাকে মডিফাই করছে? বিপ্লবকে। বিপ্লব কোন পদ? বিশেষ্য পদ। তাহলে এটার নাম হবে কি? বিশেষ্যের বিশেষণ। যেহেতু ও বিশেষ্যকে মডিফাই করছে, তাহলে নাম হবে বিশেষ্যের বিশেষণ। তাহলে বিশেষ্যের বিশেষণ অপশন আছে এই যে এখানে। সালতি শব্দের অর্থ কি? আমরা জানি মাছি পিসি গল্প থেকে নেওয়া হয়েছে, সরু নৌকা মাছ ধরতে যায়। ম্যালেরিয়া কথাটা না হয় না পারিলা, উক্তিটি কোন রচনা? ম্যালেরিয়ার কথা না পড়া কথা বললাম, এটা কোন রচনা থেকে নেওয়া হয়েছে? এটা বিলাসী থেকে নেওয়া হয়েছে। বিলাসী গল্পের ছোট বাবু তার স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ কত টাকা দান করেন? 200 টাকা। খুবই কমন প্রশ্ন, অনেকবার এসছে আমাদের বিভিন্ন পরীক্ষায়, এটা দেওয়া হয়েছে। বিদ্রোহী কবিতায় কবি বিশ্বকে কি করবেন? কবি কি বলছে? আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। আমি ক্ষেপা পূর্বাশা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। তাহলে কবি বিশ্বকে কি করতে চাইছে? দাহন করতে চাইছে। তাহলে কবিতার লাইন থেকে, বিদ্রোহী কবিতার এরকম কবিতার লাইন, আর আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতার লাইন। যেহেতু কবিতা দুইটা বড় এবং গুরুত্বপূর্ণ, এই দুইটা কবিতা খুব ভালো করে শেষ সময় এই দুইটা কবিতা খুব ভালো করে রিভাইজ করবা। কবিতার লাইন থেকে এভাবে প্রশ্ন হবে। বিদ্রোহী কবিতার শেষে ধ্বনিত কবির শেষ কামনা কি? তার মানে বিদ্রোহী কবিতার শেষ চরণগুলোতে কবি কি কামনা করেছেন? বিদ্রোহী কবিতার শেষের চরণগুলোতে কবি কি বলেছেন সেটা দেখি। কবি বলেছেন, মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি মহাবিদ্রোহী, আমি সেই দিন হব শান্ত, আমি ঠান্ডা হয়ে যাব, চুপচাপ মেরে যাব। কবে? যবে, মানে যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, নির্যাতিত শোষিত শ্রেণীর মানুষের চিৎকার হাজারি কান্নাকাটি আকাশ বাতাস চিৎকার করে শুনতে আমি আর পাবো না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমির অভিনবে না। যুদ্ধ হবে না, আবার আবার যুদ্ধক্ষেত্রে মানে যুদ্ধ করতে নামবে না। সেই দিন আমি শান্ত হয়ে যাব, বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই আমার মাথা সব থেকে উঁচু। তাহলে কবি শেষে কি কামনা করছে? কবি চাইতেছে যে সবাই যুদ্ধ ছেড়ে দিক, সব মানুষ নির্যাতন করা অত্যাচার করার এই জুলুমের দুনিয়া না থাক, তাহলে আমি চুপচাপ হয়ে যাবো, আমি আমার বিদ্রোহের কথা বলবো না। তার মানে এখানে কবি সাম্যবাদের কথা, মানব মুক্তি, মানব মুক্তি বলেছে ঠিক আছে, মজলুমের সাহায্য এটা নাই, এটা তো হইতেছে না। মানব মুক্তি হইতে পারে, কিন্তু যখন আমরা এটা পড়বো অত্যাচারের অত্যাচারের অবসান, কবি চান অত্যাচার যে করছে অত্যাচারীরা তাদের এটা সামাজিক তারা থেমে যায়। তাহলে ঠিক আছে, গুড। 30, মাসি পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা কেন ছিল? কারণ তারা সালতের লগি ঠেলছিল, সালতের লগি ঠেলছিল, তাই কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল। প্রৌঢ়া বিধবা মানে কি? প্রৌঢ়া বিধবা, প্রথম কথা হচ্ছে বিধবা মানে স্বামীহীন, স্বামীহীন 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 গেল। প্রৌঢ়া মানে কিন্তু প্রবীণ না, বৃদ্ধা না। প্রৌঢ়া মানে কিন্তু তেজস্বী না। প্রৌঢ়া মানে অল্প বয়সী না। প্রৌঢ়া মানে কি 40 অর্ধ, 40-এর উপরে। কোন কোন বইয়ে লেখা আছে 50 থেকে 60, কোন কোন বই 40+, 40 থেকে 60 বা 55। এই মাঝবয়সী নারীকে বলা হয় প্রৌঢ়া। আর বিধবা যেহেতু আছে তাহলে স্বামীহীন হবে, তাহলে সব জায়গায় স্বামীহীন আছে, তাহলে 3 নম্বরটা উত্তর হচ্ছে। তাহলে প্রৌঢ়া এটা শাব্দিক অর্থ হিসেবে প্রশ্ন হয়েছে। অনুপমেরও মন উতলা বলতে কি বোঝানো হয়েছে? তার লেখাপড়া শেষ, চাকরিও করতে হবে না। আমাদের তো ঝামেলা থাকে যে আমার একটা কাজ হইলো, লেখাপড়া ধরো শেষ হয়ে গেছে, তাহলে এখন চাকরির টেনশন থাকে, সবারই থাকে, কিন্তু সে লেখাপড়া শেষ করছে, চাকরির ঝামেলা তার নাই।
তার মানে কি, একবারে খালি অবসর আর অবসর। এই সময় আবার তার বিয়ের কথা চলতেছে। তাহলে তার মনের ভিতরে এই মন উতলা মানে কি, আসলে উদ্বেগ, উৎকণ্ঠা, শঙ্কা। কিসের শঙ্কা, কিসের উৎকণ্ঠা? উৎকণ্ঠার শঙ্কার মধ্যে ক্ষতি হইতে পারে, এরকম টেনশন থাকবে। উদ্বেগের মধ্যেও এক্সাইটমেন্ট বলে, কিন্তু মূলত তার আকুলতা কাজ করেছে। বিয়ে হবে, নতুন জীবন হবে, তার জীবন সঙ্গিনী সে কে পাবে, সে আকুলতা, ভয় হবে না মন উতলার মধ্যে। অপরিচিত গল্পে অনুপম এই অবকাশ, এই যে ছুটি, এইটা কোন সময়ের কথা বলা হয়েছে? এটা বোঝানো হয়েছে যে এম এ পাশের পরে তার যে অবসরের মরুভূমি ছিল, অবকাশের মরুভূমি, সেটার কথা বলা হয়েছে। কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগলো? দেখো, গ্রীষ্মের বাতাসে তো শরীর মন কাঁপবে না, গ্রীষ্মের বাতাসে তো ধুলাবালি আর ওর উড়ায় নিয়ে যাইতে পারে। বর্ষার বাতাস হইতে পারে না, বর্ষার বৃষ্টি হইতে পারে। শীতের আর বসন্তের, এখন আমরা জানি যে অনুপমের সব রোমান্টিক চিন্তা ভাবনা কথাবার্তা। তো রোমান্টিক চিন্তা ভাবনা কথাবার্তা কখন হয়? বসন্তের হয়। তাহলে বসন্তের শরীর মন কাঁপতে লাগলো বসন্তের বাতাসে। কোন চরণে মাঝির নির্বিকারত্ব নিরাসক্তি ফুটে উঠেছে? নির্বিকার, তার কোনো বিকারই নেই, সে কোনো বেলই দেয় না, সে খুঁজেও তাকায় না, ফিরেও তাকায় না, কোনো বেল দিচ্ছে না। কোথায়? সেটা আছে কোনো দিকে নাহি চায়, এই লাইনের মধ্যে। এটাও তোমরা আমাদের অনেকগুলো পরীক্ষায় রিপিট হয়েছে, বারবার এসেছে এই প্রশ্ন। বিগত বছরের প্রশ্ন ঘাটলেও দেখবা যে এটা এসেছে। তবে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এরকম গদবাঁধা কমন কিছু প্রশ্ন থাকে। প্রতিদান কবিতায় কবি কি কি বেঁধে দিতে চেয়েছেন? কি কি বেঁধে দিতে চেয়েছেন, তার মানে দুই বা তার বেশি হইতে পারে। আমার নৌকা বাঁধার কথা কি আছে? বাড়ি বাঁধার কথা আছে। ঘর থাকলে বাড়ি হয় না। বাগান বাঁধতে কয় নাই, কূপও বাঁধতে কয় নাই, ঘর আর কুল বাঁধতে কইছে। কোথায় কোথায় ঘর এবং কুল বাঁধতে বলেছে সেটা আমরা একটু দেখি। আমার এই ঘর ভাঙিয়ে আছে যে, বা আমি বাঁধি তার ঘর, তাহলে ঘর বাঁধার কথা বলছে। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মনে করেছে পারে। এবার দেখি, আমার এই কুল ভাঙিয়াছে যে, বা আমি তার কুল বাঁধি, কুল বাঁধার কথা কইছে। যে গেছে বুকে আঘাত করিয়া তার লাগিয়ে আমি কাঁদি, তাহলে কুল বাঁধা আর ঘর বাঁধার কথা আছে, যদিও ঘর বাঁধার কথা আরো এক জায়গায় আছে। তাহলে কুল এবং ঘর বাঁধতে চেয়েছে। প্রতিদান কবিতায় উল্লেখিত রজনী কেমন ছিল? প্রতিদান কবিতায় যে রজনী বা রাতের কথা বলা হয়েছে, সেটা কেমন? সেটা হচ্ছে দীঘল রজনী। যদিও দীঘল বানান এখানে ভুল আছে, দীঘলে দীর্ঘ ইকার হবে, দীঘল রজনী। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, আমার ঘুম যে হরণ করেছে, তার জন্য আমি রাত জাগি। আমার এ ঘর ভাঙিয়াছে যে, বা আমি বাঁধি তার ঘর, এখানে একবার ঘর বাঁধার কথা আছে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কবির কোন ভাব প্রকাশিত হয়েছে? পরার্থবাদ, এটা তো প্রতিদান কবিতায় আছে। মঙ্গল কামনার কথা এখানে নাই। স্মৃতি কাতরতা, মানে পুরনো জিনিস, পুরনো স্মৃতি সে মনে করছে, এটা না। এটার ভিতরে কবির দেশপ্রেম আছে, খুবই কমন এবং সহজ প্রশ্ন। মুক্তিকামী মানুষের বৈশিষ্ট্য কোনটি? এটা ফেব্রুয়ারি 1969 কবিতার মূল ভাবের অংশে থেকে না, মূল ভাব থেকে একটা বাক্য থেকে এই প্রশ্নটা না। মুক্তিকামী মানুষ কি করে? মুক্তিকামী মানুষ পুলিশের সামনে দাঁড়ায়। মুক্তিকামী মানুষ হাত চেতে বলে যে, পালে গুলি করো। কিন্তু আমরা আমাদের যে চাহিদা, যে ডিমান্ড, এটা পূরণ করেই ছাড়বো। মুক্তিকামী মানুষ নিশ্চিত মৃত্যু জেনেও রাস্তায় নামে। মুক্তিকামী মানুষ মূলত সংগ্রামশীলতা পছন্দ করে। মুক্তিকামী মানুষ সংগ্রাম তা করতে চায়। কমল বন কিসের প্রতীক? গতকাল লেখাইছিলাম, কমল বন ন্যায়ের এবং কল্যাণের প্রতীক। এটা আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতার শব্দটিক অংশ ভালো করে পড়া দরকার, সেটা পড়তে হবে। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় শুদ্ধতার প্রতীক রূপে কি ব্যবহার করেছেন? শুদ্ধতার প্রতীক কি? সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার সাফা করে দেয়, আসলে কি? আসলে দেয় আগুন। ভূমিজীবী কৃতদাসরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত বলে গ্রহণযোগ্য? কোন শ্রেণীর? এটাও মূলভাব থেকে নেয়। ভূমিজীবী কৃতদাসরা মূলভাব না, সরি, শব্দার্থ টিকা থেকে নেয়। অনার্য শ্রেণীর ভিতর থেকে অন্তর্ভুক্ত, অনার্য। স্বাপদ শব্দের ক্ষেত্রে গ্রহণযোগ্য শব্দ হলো নিচের কোনটি? তার মানে স্বাপদ শব্দের অর্থ কোনটি, মানে স্বাপদকে মিনিং দিবে এরকম কোন শব্দ আছে নিচে? হিংস্র পশুপাশী মাংসাশী প্রাণীকে বলা হয় স্বাপদ। আমি আমার ভালোবাসার কথা বলছি, এখানে কবির কোন অনুভূতি প্রকাশিত হয়েছে? আমি আমার ভালোবাসার কথা বলছি, এই কবিতাটাই অনুশোচনাবোধ তো না। অনুশোচনাবোধ কোনটা? ইস, আমি যদি জুলাই আগস্টে আন্দোলন করতাম, এভাবে পালায় না থাকতাম, এগুলো হচ্ছে অনুশোচনা। ব্যর্থতা তো হইতেছে না।
অন্তর্নিহিত আবেগ বিয়োগ গাথা, বিয়োগ গাথা তো এখানে নাই। কোনো কিছু হারাইছে তার কষ্টের কথা না, এটা তো হচ্ছে না, তাহলে হচ্ছে অন্তর্নিহিত আবেগ। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার প্রথম ফুটে উঠেছে নিচের কোনটি? কবিতার প্রথম দিকে আসলে কবি কোন বিষয়ের ইঙ্গিত করেছেন? আমরা অপশনগুলো একটু পড়ি। বাংলার হাজার বছরের ঐতিহ্য হতে পারে, বাঙালির দাসত্বের মাত্রা কি, কি পরিমাণ দাসত্বের মধ্যে বাঙালি সারা জীবন বাঁচছে সেটা কইছে কিনা সেটা আমরা দেখব। দেশমাতৃকার প্রতি প্রেম, এটা নিয়ে আলোচনা হয়েছে কি প্রথম দিকে? সৌন্দর্যের প্রকাশ ভঙ্গিমা, এটা তো নাই। তাহলে এটা হইতেছে না। অন্য উপরের তিনটার ভিতরে আমরা একটু পড়ে দেখি কবিতার প্রথম দিকে কি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত যাওয়ার মতো ক্ষত ছিল, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, তার অরণ্য এবং সাপদের কথা বলতেন। তার মানে আমার পূর্বপুরুষদের ঐতিহ্য কি ছিল, আমার পূর্বপুরুষরা হাজার বছর ধরে কি করছে, কেমন ছিল, কি কি করতো তারা, তাদের আচরণ কেমন ছিল, তাদের, তারা কি করতো, এগুলো এগুলো তার মানে কি বাংলার হাজার বছরের ঐতিহ্য সেখানে ছিল। আবু জাফর ওবায়দুল্লাহ আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি রচনা করেছিলেন কোনটাকে ভেবে, কোনটাকে সামনে রেখে? সাহিত্যকে, শিল্পকে, সংস্কৃতিকে? না, স্বাধীনতাকে বোঝানোর জন্যই উনি এটা বলেছিলেন। সশস্ত্র সংগ্রামের অনিবার্য অভ্যুত্থান কবিতা, এই চরণে কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে? সশস্ত্র সংগ্রামের অনিবার্য, তার মানে অস্ত্র দিয়ে যুদ্ধ করে তোমাকে এস্টাবলিশড হইতে হবে, ক্ষমতা প্রয়োগ করে। যখন প্রয়োজন স্বাধীনতা, তখন জোর করে হলেও সেটা অর্জন করে নিতে হবে। তার মানে এখানে তাৎপর্য, গুরুত্ব, মহত্ব না, এখানে ক্ষমতা বোঝাইছে। মজিদের মোহাম্মদনগর গ্রামের প্রবেশটা কেমন ছিল? খুবই গদবাদা কমন প্রশ্ন, সবাই পারে। নাটকীয়, মানে উপন্যাসের প্রথম দিকে পড়লে, উপন্যাসের ভূমিকা অংশ পড়লে আমরা এটা সরাসরি পাবো, এটা নাটকীয় হবে। প্রতিভু শব্দের অর্থ কি? প্রতিভু মানে কি? এটা নেওয়া হয়েছে লাল সালু উপন্যাসের শব্দ অর্থ অংশ থেকে। এখন এই লাইনটা কোথায় আছে? প্রতিভু শব্দের অর্থ প্রতিনিধি। এখন দেখো কোন জায়গায় আছে সেটা দেখি। আমরা যখন চরিত্র চিত্রণ পড়বো, লাল সালু উপন্যাসের আগে যে চরিত্র নিয়ে আলোচনা আছে, মজিদের চরিত্র নিয়ে যে আলোচনা, সেই জায়গায় আমরা এটা পাবো, মজিদ কুসংস্কার, সততা, প্রতারণা এবং অন্ধবিশ্বাসের প্রতীক। খুবই ভালো করে দেখো, মজিদ কিসের প্রতীক? কুসংস্কারের প্রতীক, সততার প্রতীক, প্রতারণার প্রতীক আর অন্ধবিশ্বাসের প্রতীক। এটা হচ্ছে মজিদ সিম্বল। আবার প্রতিষ্ঠাকামী মজিদ মানে প্রতিষ্ঠিত হইতে চায়, সে পাওয়ার চায়। প্রতিষ্ঠাকামী মজিদ স্বার্থপরতা, প্রতিপত্তি আর শোষণের প্রতিভূ। এই দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলি, এই দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। মজিদ কিসের প্রতীক? কিসের কিসের? কুসংস্কার, সততা, প্রতারণা আর অন্ধবিশ্বাসের। আর মজিদ কিসের প্রতিভূ মানে প্রতিনিধি? সে রিপ্রেজেন্টেটিভ কিসের কিসের? সে স্বার্থপরতার রিপ্রেজেন্টেটিভ, নিজের স্বার্থ ছাড়া সে বোঝে না। সে প্রতিপত্তি মানে ক্ষমতা, এগুলোর প্রতিনিধি, প্রতিভূ। আর সে শোষণের প্রতিভূ, সে শোষণ করেছে, দেয়নি কিছু, নিতে চেয়েছে শুধু, শোষণের প্রতিভূ। তাহলে কোনটার প্রতিভূ আর কোনটার প্রতীক, এই দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ করে ফেলবা। 50 নাম্বার। কোনটা ঠিক নয়? চক্র মানে ফনা, সাপের চক্র তোলে, ঠিক আছে, ফনা তোলে। বাটি মানে বাড়ি, এটাও আমরা জানি। ঠাওর করতে পারতেছি না মানে কি? উপলব্ধি করতে পারছি না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। যদিচ মানে হচ্ছে যদিও, কিন্তু এখানে দেখা আছে কিন্তু, এটা হবে না, তাহলে এটা উত্তর যদিচ। লাল সালু উপন্যাসে তাহের কাদেরের পিতা তার মেয়ের কাছে ক্ষমা প্রার্থনা করছে। মেয়ের কাছে এই যে ক্ষমা চাইলো মেয়ের কাছে, এটা কি মসজিদের প্রতি শ্রদ্ধা দেখায় করছিল, আনুগত্যের কারণে করছিল, মাজারের প্রতি বিশ্বাসের জোরে করছিল? না, মানবিক দায়িত্ববোধ থেকে তারা করছিল। অপরাধ করলে, ভুল করলে করতে হয়, এটা মানবিক দায়িত্ববোধ, সেই জন্য করছে। অপরিচিত গল্প অবলম্বনে কোন বাক্যাংশটি ঠিক? আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, এটা তো ঠিক আছে। এই জীবনটা না অঙ্কের হিসেবে না, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে বড়। সঙ্গীত লক্ষ্মী না, সঙ্গীত সরস্বতী। সঙ্গীত সরস্বতীর পদ্মবান দলিত বিদলিত করা, সব ঠিক তো হচ্ছে না। এখানে ভুল, এখানে ভুল, আর এই জায়গায় ঠিক, ভুল নাই। তাহলে বানানোর উত্তর এক। 53, কোন শব্দগুচ্ছের বানান শুদ্ধ? ইন্দ্রিয় বানানের রস্বইকার হবে, ক্ষত্রিয় বানানের রস্বইকার হবে,
শুশ্রূষা বানান ঠিক আছে, কিন্তু সান্ত্বনা বানানে ব ফলাটা এখানে হবে। ভুল। ভুল। চিহ্ন উপরন্য, চিহ্নতে পেটে না, অপরণ্যের নিচে না, এটা ঠিক আছে। পোস্টার বানানে এখানে দন্ত স হবে। আর মাস্টার বানান ঠিক আছে। তাহলে সব জায়গায় ভুল আছে, এই জায়গায় কোনো ভুল নাই। 54, কোনটি শুদ্ধ বানান? ঊর্ধ্ব বানান। ঊর্ধ্ব বানানে দীর্ঘ হবে ধয় বয় রেফ, ঊর্ধ্ব। এখানে রস্যু রস্যু রস্যু, এখানে দীর্ঘ আছে, ঊর্ধ্বমুখী। 55, কোন বানানটি শুদ্ধ? কীর্তিস্তম্ভ। কীর্তিস্তম্ভ এরকম হবে না, কীর্তিস্তম্ভ কীর্তিতে, কৃতিস্তম্ভ হয় না, কৃতি হয় না। কীর্তিস্তম্ভ প্রথমটা। ট ও ঠ এর আগে যদি কোনো স হয়, সে সটা কি দন্ত স হয়, তালব্য স হয়, দন্ত ন হয় না, মূর্ধন্য স। যেরকম কষ্ট বানানে এরকম লিখতে হয়, ওষ্ঠ বানানে এরকম লিখতে হয়। মানব হৃদয় কোন জাতীয় সমাসবদ্ধ পদ? মানে মানব হৃদয়, যে হৃদয় শব্দটি যদি সমাস করো তাহলে কি হয়? মানব হৃদয় কি করলে হয়? মানবের হৃদয়। তাহলে মানবের হৃদয় এটা কি হবে? ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। যে নেতা দেশের মঙ্গল বোঝেন না, তিনি নিজের কল্যাণ অনুধাবনেও ব্যর্থ। দেশের মঙ্গল বুঝলে নিজের কল্যাণ হবে, মঙ্গল হবে। যিনি, যে নেতা আর যিনি আছে, যে যিনি তিনি মাঝখানে কমা হইলে সেটা জটিল বা মিশ্র বাক্য হয়। আমি জানি যে সত্যবাদিতা একটি মহৎ গুণ। এই বাক্যে সত্যবাদিতা একটা মহৎ গুণ। আমি এই অংশটুকু কি চাইছে, এই অংশটুকু কি চাইছে ভালো করে খেয়াল করো। আমি জানি যে, আমি যদি প্রশ্ন করি আমি কি জানি, আমি জানি যে, যদি প্রশ্ন করি আমি কি জানি, উত্তর কি হবে? আমি জানি সত্যবাদিতা একটা মহৎ গুণ। তার মানে এই শব্দ, এই পুরো অংশটা কি দিয়ে প্রশ্ন করলে পুরো অংশের উত্তর পাইতেছি। কি দিয়ে প্রশ্নের উত্তর হইলে কোন পদ হয়, মনে আছে? কি দিয়ে প্রশ্ন করলে উত্তর হলে কোন পদ হয়? বিশেষ্য হয়। তাহলে এটা হবে কি? বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। আশ্রিত খণ্ডবাক্য মানে বাক্যের একটা অংশ আশ্রয় করে, নির্ভর করে, একটা খণ্ড নির্ভর করে। সে যদি বিশেষ্যের কাজ করে তাহলে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য হবে। ফার্সি থেকে আগত শব্দ। ঠান্ডা এটা হিন্দি ভাষার শব্দ, শীত এটা সংস্কৃত শব্দ, হিম এটাও সংস্কৃত শব্দ, আর বরফ এটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। বরফ হচ্ছে ফার্সি ভাষার শব্দ। এই ছিল আমাদের যে সাবজেক্ট ফাইনাল পরীক্ষা হয়েছে তোমাদের, সেই গুরুত্বপূর্ণ 60টি প্রশ্নের সমাধান। যারা আমাদের ফেসবুক লাইভে পেইড ব্যাচে না যুক্ত হয়েছো, আশা করি তোমরা গুরুত্বপূর্ণ বেশ 60টি প্রশ্ন সমাধান করতে পেরেছো। সামনের দিনগুলোতে, সামনের কোনো ক্লাসে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। এই কয়দিন সুস্থ থাকাটা গুরুত্বপূর্ণ। টেনশন করে, কোনো ঝামেলা করে অসুস্থ হয়ে গেলে ঝামেলা। হ্যাঁ, তো সুস্থ থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। সবার সুস্থতা কামনা করছি, সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আজকের লাইভ এখানে শেষ। আসসালামু আলাইকুম।